নমস্কার দর্শক বন্ধু। লোকসভা ভোটের ফলাফল আসতে না আসতেই কিন্তু শেয়ার বাজারে খুব সাংঘাতিক রকমের পতন। আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম যে যদি কোনো সিঙ্গেল মেজরিটি সরকার গঠন না হয় তো তাহলে কিন্তু শেয়ার মার্কেট পড়তে চলেছে। সেই রকম জিনিসটাই কিছু হলো যে কোনো পার্টি একক মেজরিটিতে সরকার গঠন করতে পারছে না, যার জন্য শেয়ার বাজারে কিন্তু যথেষ্ট বড় ফল, প্রায় 4000-এরও বেশি পয়েন্ট সেন্সেক্স রেজাল্ট ডিক্লেয়ারের দিনই কিন্তু পড়লো। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কেন শেয়ার বাজারের এত বড় ফল। শেয়ার বাজার মানে তো খালি শেয়ার বাজার না, ভারতবর্ষের অর্থনীতি এবং ভারতবর্ষের ভবিষ্যৎ লিঙ্কড। কেন এত বড় ফল, আগামী দিনে কি ওয়েট করতে চলেছে এবং এই রকম পতন কতদিন চলতে পারে, এবং ভিডিও শেষের দিকে আমরা দুটি শেয়ার নিয়ে বলবো যেই শেয়ারগুলি আগামী দিনে ভালো পারফর্ম করতে চলেছে বা বিনিয়োগকারীদেরও মাথায় রাখতে হবে যে কি ধরনের কোম্পানিতে বিনিয়োগ করলে আগামী দিনে কিন্তু ভালো রেজাল্ট বা ভালো রিটার্ন কিছু পাওয়া যেতে পারে। কারণ মনে রাখবেন, শেয়ার বাজারে এই এত বড় ফলের পর কিন্তু শর্ট টার্মে কিন্তু অতটাও ইজি হবে না। মানে বিগত এক বছর শেয়ার বাজার যতটা মসৃণ রিটার্ন দিয়েছে, এই লোকসভা ভোটের ফলাফলে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, সামনের দিনে আগামী দিনে অতটাও মসৃণ কিন্তু রিটার্ন আসবে না। তো রিটার্ন বের করতে গেলে আপনাদেরকে কিন্তু এক্সট্রা এফোর্ট দিতেই হবে। তো সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিও। প্রথমেই আমরা এটা জেনে নেব যে দুটি কারণ জেনে নেব, যেই দুটি কারণের জন্য কিন্তু শেয়ার বাজারের এত বড় পতন এবং আগামী দিনে অর্থনৈতিক ডেভেলপমেন্টের ওপরে কিন্তু এত বড় একটা ডাউট তৈরি হয়েছে। তো যেটা হয়েছে দেখুন, ইলেকশনে যে রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোনোর পরে একটা জিনিস ক্লিয়ার যে কোনো পার্টি একক মেজরিটিতে সরকার গঠন করতে পারছে না। সে বিজেপিও পারছে না সিঙ্গেল মেজরিটিতে, বা কংগ্রেসও পারছে না সিঙ্গেল মেজরিটিতে। যদি কংগ্রেসও সিঙ্গেল মেজরিটিতে সরকার গঠন করতে পারতো তাহলেও কিন্তু এত বড় ফল হতো না। তো এখন অবধি যেটা বোঝা যাচ্ছে যে হয়তো নরেন্দ্র মোদী লেড এনডিএ গভর্নমেন্টই ফর্ম করবে, এনডিএ গভর্নমেন্টই কিন্তু চালাবে, কিন্তু এই এনডিএ গভর্নমেন্ট 2014 সালের এবং 2019 সালের এনডিএ গভর্নমেন্টের থেকে কিন্তু আলাদা হতে চলেছে। কি আলাদা? 2014 সালে এবং 2019 সালে বিজেপি সরকার যখন গভর্নমেন্ট তৈরি করেছিল তখন তাদের সিঙ্গেল পার্টি মেজরিটি ছিল, কিন্তু এবার যে সরকার তৈরি হতে চলেছে তাতে করে কিন্তু তাদের সিঙ্গেল মেজরিটি থাকছে না, তাদেরকে আরো দুটো কি তিনটে পার্টির হেল্প নিয়ে কিন্তু সরকার গঠন হতে পারে। এই যে দুটো তিনটে পার্টির হেল্প, যে কোয়ালিশন গভর্নমেন্ট, তো এই দুটো তিনটে পার্টির মিলিত সরকার হলে যেটা সর্বপ্রথম প্রবলেম হচ্ছে যেটা যে কোনো পলিসি চেঞ্জেস বা যে কোনো ডিসিশন মেকিং প্রসেস কিন্তু স্লো হয়ে যাবে। যেমন যে ধরুন কোনো বিদেশি কোম্পানি বড় কিছু ইনভেস্টমেন্ট করতে চাইছে, বা কোনো এখানকার কোম্পানি হয়তো বড় কোনো ফ্যাক্টরি বা বড় কোনো কিছু এখানে ডেভেলপমেন্ট করতে চাইছে। তো যখনই এই বড় কোনো ফ্যাক্টরি হতে যাইবে তো তার জন্য গভর্নমেন্টের প্রচুর ক্লিয়ারেন্স লাগে, আরো অনেক কিছু লাগে। তো যদি সিঙ্গেল পার্টি মেজরিটি থাকতো তাহলে ক্লিয়ারেন্স কিন্তু ইজিলি অনেক তাড়াতাড়ি মসৃণ ভাবে চলে আসতো। যেই কোয়ালিশন হচ্ছে তখন হতেই পারে সেই কোয়ালিশনের মধ্যে যে একটা পার্টি কি দুটো পার্টি তারা হয়তো বললো যে না, এটা করলে হবে না, এটাকে অন্যরকম ভাবে করতে হবে, যার ফলে কিন্তু প্রসেস কিন্তু লম্বা হতে পারে। এই রকম জিনিসই কিন্তু হয়েছিল, মানে সেই 90-এর দশকেও এই জিনিসগুলোই হতো, যে কোনো ডিসিশন মেকিং এ কিন্তু এক্সট্রা টাইম লাগতে পারে। আর যদি এই রকম হয় যে কোয়ালিশন গভর্নমেন্টে যে ধরুন যারা শরিক দল যেগুলো রয়েছে তারা হয়তো আনরিজনেবল কিছু ডিমান্ড করে বসলো, যেমন ধরুন এরকম অনেক সময় হয় যে বললো যে অমুক শরিক দল বললো আমার ওই দলের দুটো তিনটে মন্ত্রী বানাতে হবে তবেই আমি তোমাকে সাপোর্ট করব, বা কোনো হয়তো পলিসি কোনো ফ্যাক্টরি তৈরি হচ্ছে বা কোনো রকম কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে, তাতেও হয়তো এদিক থেকে কোনো কন্ডিশন এলো যে এইটা ফলো করতে হবে, আমার দলের লোককে অমুক জায়গার মিনিস্ট্রি করতে হবে তবেই আমি ওটা করতে দেবো। তো এই সমস্ত বাধা বিপত্তি কিন্তু কোয়ালিশন গভর্নমেন্টে আসতে পারে, এবং বুঝতেই পারছেন এই সমস্ত বাধা বিপত্তি আসা মানে যে অর্থনৈতিক গ্রোথ বা ইকোনমিক ডেভেলপমেন্টে একটা ব্রেক, মানে একটা পজ মতো পড়ে যাওয়া, যার জন্য কিন্তু শেয়ার বাজারের এত বড় পতন, এবং যেটার জন্য ডাউট করে ইনভেস্টররা কিন্তু ফিয়ারফুল স্টেটে আছে। সেকেন্ড যে বড় রিজন যে এই ভোটের ফলাফল দেখার পরে শেয়ার বাজারের এত ক্র্যাশ বা অর্থনৈতিক ডেভেলপমেন্টের উপর এত বড় ডাউট হওয়া, সেটা হচ্ছে এই ভোটে কিন্তু ওয়েলফেয়ার পলিসিসের বিজয় হয়েছে। মানে এই ধরুন ওয়েস্ট বেঙ্গলের দিকে যদি আপনি তাকান, খেয়াল করে দেখবেন ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছে, যে প্রচুর ওয়েলফেয়ার পলিসিস, যেমন এই লক্ষ্মীর ভান্ডার হোক বা কন্যাশ্রী, আরো যে সমস্ত প্রকল্পে মানুষের হাতে হাতে 1000 টাকা বা 1500 টাকা যাই অ্যামাউন্ট হোক এই টাকাগুলো দেওয়া হবে, এই রকম করে করে বড় অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, যে যেই অ্যাডভার্টাইজমেন্টের হওয়ার ফলে কিন্তু প্রচুর মহিলা ভোটার কিন্তু ভোট দিয়ে আমাদের রুলিং পার্টি তাদেরকে জিতিয়েছে। তো এই যে ওয়েলফেয়ার স্কিম, তো এতে দেখুন কি হচ্ছে যে এই ওয়েলফেয়ার স্কিমে যে কোনো গভর্নমেন্টের কয়েক লক্ষ
কোটি টাকা খরচা হয়। তো যেই এই সরকারের কয়েক লক্ষ কোটি টাকা এই যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এইগুলোতে খরচা হচ্ছে, তো অটোমেটিক সরকারের কাছে কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার বা আপনার ধরুন ফ্যাক্টরি, শিল্পের জন্য কিন্তু আর পয়সা থাকছে না। যেহেতু পয়সা এইদিকে ব্যয় হয়ে যাচ্ছে, তো তার মানে ডেভেলপমেন্টাল প্রজেক্টের জন্য কিন্তু পয়সা থাকছে না। এটা দেখুন প্রচুর এক্সাম্পল আছে, আপনি একটা যদি খেয়াল করে দেখুন, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি যা আপনি যদি দেখেন, দেখুন তিনটেই আমরা খুব জানি, আইআইটি খড়গপুর, যাদবপুর ইউনিভার্সিটি এবং শিবপুর। তো এই ইউনিভার্সিটিগুলো কিন্তু আজ থেকে 50-100 বছর আগেকার তৈরি। আপনি খেয়াল করে পাবেন না যে লাস্ট 30-40 বছরে কোনো ওয়ার্ল্ড ক্লাস স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এইরকম কিছু হয়েছে বলে। তো বুঝতেই পারছেন কেন হচ্ছে না, কারণ এখানকার মানুষ ওই ওয়েলফেয়ার স্কিমে বেশি চায়। তারা এই স্কুল, কলেজ বা এই সমস্ত শিল্প টিল্প এই জিনিসগুলো চায় না। এবং বুঝতেই পারছেন যে এর ফলেই কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গলে যে এত চাকরির বেকারত্বের প্রবলেম, সেই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। তো এরপরেও যদি পশ্চিমবঙ্গের বাসী যদি কেউ বলে যে কমপ্লেন করে যে পশ্চিমবঙ্গে কেন চাকরি নেই, এর জন্য কিন্তু আমি বলবো পশ্চিমবঙ্গের মানুষই একমাত্র দায়ী। বুঝতেই পারছেন, কারণ তারা চায় যে এই প্রত্যেক মাসে মাসে হয়তো 500 বা 1000 টাকা পেয়ে তারা খুশি থাকতে চায়। তারা একটা বড় ভিশন যে চলো এখানে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হবে, আমাদের নেক্সট জেনারেশন ছেলেমেয়েরা ভালো ওয়ার্ল্ড ক্লাস স্কুল, কলেজে পড়াশোনা করে বড় বড় ফ্যাক্টরিতে চাকরি পেয়ে সারা জীবন যে বেতন আর্ন করবে, এই জিনিসটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলবাসী চায় না, যেটা কিন্তু ভোটের ফলাফলে কিন্তু বেরিয়ে আসছে। শুধু তাই নয়, আমি যদি আমার এক্সাম্পল দিই, যে আমাদের কোম্পানি একটা খুব মজার এক্সাম্পল, যে আমাদের কোম্পানি আমরাও যখন হায়ারিং করি যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়। কারণ একটা ধরুন আমরা হায়ারিংয়ের পোস্ট দিলাম বা অ্যাড দিলাম, আমাদের ক্যান্ডিডেট লাগবে, তো তার পেছনে প্রায় 150-200 অ্যাপ্লিকেশন পড়ে। কিন্তু সেই 150-200 অ্যাপ্লিকেশনকে যখন আমরা শর্টলিস্ট করে যখন আমরা ক্যান্ডিডেটদের কল করি বা যখন তাদের ইন্টারভিউ নিই, সেখানে স্কিল বলে আমরা পাই না কিছু। মানে একটা চাকরি করতে গেলে যে স্কিল থাকবে সেইটা পাই না। এবং অবভিয়াসলি তার একটাই কারণ এখানে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি, স্কুল, কলেজের বড়ই অভাব। তো এই প্রবলেমের জন্যই কিন্তু দেখবেন যে যারা একটু মানে আপার মিডল ক্লাস যারা, তো তারা কিন্তু কি করছে যে তাদের সন্তানদের বাইরে পড়তে পাঠিয়ে দিচ্ছে বা বিদেশে পড়তে পাঠিয়ে দিচ্ছে, সেখানেই তারা সেটেল হয়ে যাচ্ছে, সেইখানেই কিন্তু করছে। আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই জিনিসটা কিছু হচ্ছে না। তো তার মানে ওভারঅল বুঝতেই পারছেন যে এই যে ওয়েস্ট বেঙ্গলের মানুষের যে ওয়েলফেয়ার পলিসিসের ওপর এত ভালোবাসা, বা এতে যে প্রবলেম হচ্ছে যে এরপর ধরুন যারা বিরোধী দল, তারা দেখবে যারা এইভাবে ভোট পাওয়া জিতছে, তো সুতরাং চলো বিরোধী দল এবার বললো আমরা 1500 টাকা করে দেবো, 2000 টাকা করে দেবো। মানে এন্টায়ার ইন্ডিয়ার কথা যদি আমরা বলি, এন্টায়ার ইন্ডিয়াতেও দেখা যাচ্ছে যে এবার কিন্তু সরকার এই রকম করতে পারে, যে সরকার দেখছে যে অনেক পার্টি বা অনেক জায়গায় এই রকম ভাবে মানে ডাইরেক্ট মানুষকে 500-1000 টাকা দিয়ে যেহেতু ভোটে জিতছে, তো এবার সরকার কিন্তু আবার তারাও এই পলিসি চালু করতে পারে যে চলো তারাও বললো আমরাও মানুষকে 2000 টাকা করে দেবো, আমরাও মানুষকে অমুক টাকা করে দেবো। তো এতে কি হচ্ছে, মানে শর্ট টার্ম স্যাটিসফ্যাকশন, বাট লং টার্মে কিন্তু কোনো জিনিস তেমন পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা অনেকটা এইরকম যে যদি আপনি কোনো মানুষকে একদিন মাছ খেতে দেন, তো সেই একদিন মাছ খেয়ে খুশি থাকতে চাইছে, কিন্তু তাকে যদি আপনি মাছ ধরা শেখাতে চান, সেই মাছ ধরাটা সে শিখতে চাইছে না। অথচ সে যদি মাছ ধরা শেখে, তাহলে কিন্তু সে সারা জীবন নিজের দৌলতে কিন্তু মাছ ধরে আরো বেটার কিন্তু লাইফ কাটাতে পারবে। সেইটা সে করতে চাইছে না, সে জাস্ট একদিন একটা রেডিমেড মাছ পেয়ে খেয়ে কিন্তু স্যাটিসফাই বা সেটা খুশি থাকতে চাইছে। তো এই যে এই ওয়েলফেয়ার পলিসিস এবং এই যে কোয়ালিশন গভর্নমেন্টের রিটার্ন, এই দুটোর ফলে যেটা হতে চলেছে যে ইকোনমিক ডেভেলপমেন্টে একটা টেম্পোরারি ব্রেক লাগতে পারে। যেই জিনিসটা আগে ধরুন তাড়াতাড়ি হচ্ছে, সেই প্রসেসটা আরো লং হয়ে যাচ্ছে। এবং আগে যেই ধরুন ক্লিয়ারেন্স থেকে শুরু করে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলুন, যেটা হয়তো স্মুথ হচ্ছে, সেই জায়গায় কিন্তু এবার একটা ব্রেক লাগতে চলেছে। তাহলে এবার আমরা জানবো যে আগামী দিনে শেয়ার বাজার কেমন করতে পারে। দেখুন, যেমন বললাম যে ইকোনমিক ডেভেলপমেন্টে যেহেতু একটা ব্রেক লাগতে চলেছে, যেহেতু প্রসেস স্লো হতে পারে, তো শেয়ার বাজারও ওই রকমই ধরে নিন একটা ব্রেক লাগতে পারে। কিন্তু ওভার এ লং রান কিন্তু আমি মনে করি না যে শেয়ার বাজারের খুব একটা কিছু ক্ষতি হতে চলেছে। এর কারণ প্রিভিয়াস গভর্নমেন্টের যে সমস্ত পলিসিস গুলো অলরেডি ক্রিয়েট হয়েছে, যদি অ্যাটলিস্ট সেই সমস্ত পলিসির ইমপ্লিমেন্টেশনও হয়, তো তাহলেও কিন্তু শর্ট টার্ম কারেকশন হতে পারে। শর্ট টার্ম কারেকশন হলেও কিন্তু ওভার এ লং পিরিয়ড 3-4-5 বছরে কিন্তু শেয়ার বাজারের ভবিষ্যৎ উজ্জ্বল। ইনফ্যাক্ট আমি তো বলবো যে আগামী 3-4 বছরের মধ্যে সেন্সেক্স কিন্তু 1 লাখ ফিগার ক্রস করতে চলেছে। একটাই কন্ডিশন, যে ইন্ডিয়া গভর্নমেন্টের যে সমস্ত পলিসি, সেই পলিসি যেন পলিসি কন্টিনিউটি যেন থাকে। এমনটা যেন না হয় যে এই আগামী 4-5 বছরে একবার এই প্রধানমন্ত্রী হচ্ছে, আরেকবার ও প্রধানমন্ত্রী হচ্ছে, একবার সরকার পড়ে যাচ্ছে, আরেকবার সরকার তৈরি হচ্ছে। আশা করা যায়
সেই অতটাও মানে টালমাটাল অবস্থা হয়তো হবে না, যে যদি এই কোয়ালিশন গভর্নমেন্টও যদি আগামী 5 বছর অ্যাটলিস্ট কোয়ালিশন গভর্নমেন্ট যদি স্টেবল হিসাবে থাকে এবং যদি পলিসিস যদি কন্টিনিউটি চলতে থাকে, তো তাহলে শর্ট টার্মে শেয়ার বাজারে কারেকশন হবে, শর্ট টার্ম পতন তো হবেই, কিন্তু ওভার এ লং পিরিয়ড অফ টাইম কিন্তু সেন্সেক্স 1 লাখ ক্রস করতে চলেছে। কিন্তু আগামী কয়েক মাসের যদি আমি কথা বলি, শর্ট টার্মের যদি কথা বলি, বিনিয়োগকারীদের কিন্তু শেয়ার বাজার থেকে উপার্জন করাটা অতটাও ইজি হবে না। এবার জেনে নেব যে শেয়ার স্পেসিফিক কোন জাতীয় সেক্টর বা কোন জাতীয় শেয়ারস কিন্তু আগামী দিনে ভালো পারফর্ম করবে। তো প্রথমেই বলে রাখি যে পিএসইউ শেয়ারস, মানে পিএসইউ শেয়ারসে দেখবেন 2023-24 সালে একটা বড় র্যালি এসেছে, তো সেই সমস্ত পিএসইউ শেয়ারে সেই র্যালি কিন্তু ব্রেক পেতে চলেছে। সেই পিএসইউ শেয়ারস আগামী দিনে কিন্তু ভালো পারফর্ম করবে না, এটাই এক্সপেক্ট করা যাচ্ছে। ভালো পারফর্ম কোনগুলো করবে? ভালো পারফর্ম করতে চলেছে কনজাম্পশন রিলেটেড যে সেক্টর, মানে যেই সমস্ত সেক্টরে খুব একটা গভর্নমেন্ট পলিসিসের উপরে খুব একটা প্রভাব পড়ে না, যে যেমন ফার্মা, ওষুধের কোম্পানি, যেগুলো ওষুধের কোম্পানি এমন যে ধরুন সরকার যেই আসছে যেই যাচ্ছে, বা ধরুন কোথাও যুদ্ধ হচ্ছে কোথাও কি হচ্ছে না কেন, ফার্মা কোম্পানিজ যেহেতু একটা বেসিক নিড, তো তাই ফার্মা কোম্পানিজ কিন্তু আগামী দিনে ভালো করতে চলেছে। এবং তার সাথে সাথে এফএমসিজিও কিন্তু একটা কনজাম্পশন স্টোরি, তো সেই এফএমসিজি শেয়ারসের দিকেও কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। এবং শেয়ারের কথায় দেখুন, আমি দুটো শেয়ারের কথা বলবো ভিডিওর প্রথমেই, যেটা বলেছি নাম্বার 1 আমি বলবো অ্যাবট ইন্ডিয়া, এবং নাম্বার 2 আমি বলবো সুপ্রিয়া লাইফ সায়েন্স। সুপ্রিয়া লাইফ সায়েন্স নিয়ে ভিডিও আমরা আগেও করেছি, ডিটেলস মানে বিস্তারিত ভিডিও করেছি, আপনারা আমাদের এই চ্যানেলের আগের ভিডিও দেখে নিতে পারেন, পুরো ইনভেস্টমেন্ট রেশনাল কি অ্যান্ড অল সেটা জেনে নেবেন। এবং শুধু তাই নয়, সুপ্রিয়া লাইফ সায়েন্স এই শেয়ারটা কিন্তু আমরা আমাদের মেম্বার্সদেরকে আগেও রেকমেন্ড করেছি, তো যেই প্রাইসে রেকমেন্ড করেছি তার থেকে অবশ্যই শেয়ারটা আজকে যথেষ্ট ভালো পারফর্ম করেছে, যথেষ্ট বেড়ে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, আমরা এক্সপেক্ট করছি যে আগামী দিনেও যদি সবকিছু ঠিকঠাক থাকে, তো এই সুপ্রিয়া লাইফ সায়েন্স আমরা যে ভিডিওতে বলেছিলাম সেই রকম কিন্তু ভালো পারফর্ম করতে চলেছে। এবং অ্যাবট ইন্ডিয়া যেটা বললাম, অ্যাবট ইন্ডিয়াও আমরা আগেরও ভিডিওতে একটা আমরা উল্লেখ করেছি, তো এই অ্যাবট ইন্ডিয়া কিন্তু আমাদের ওয়ান অফ দ্য রেকমেন্ডেড শেয়ার, আমরা আমাদের পেড মেম্বার্সদেরকে আগেই রেকমেন্ড করেছি। তো এই অ্যাবট ইন্ডিয়াও কিন্তু এই জাতীয় আনসার্টেন মার্কেটে কিন্তু বেটার পারফর্ম করতে পারে। তো মনে রাখবেন, এই যে শেয়ারগুলোর কথা বললাম এগুলো আমাদের পেড মেম্বার্সদের অলরেডি দেওয়া হয়েছে। এবং মনে রাখবেন, এই যে শেয়ার দুটোর কথা বললাম, এই শেয়ারগুলো কিন্তু অনেক আগেই আমাদের পেড মেম্বার্সদের রেকমেন্ড করা হয়েছে। আপনারা যদি সেই পেড মেম্বারশিপ চেক করে দেখতে চান, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবেন। মনে রাখবেন, শেয়ার মার্কেটে কিন্তু শেয়ারে কখন আপনি কিনবেন সেটার উপর না, কখন আপনি বিক্রি করবেন তার উপর কিন্তু প্রফিট অ্যান্ড লস ডিপেন্ড করে। এবং যারা আমাদের পেড মেম্বার্স রয়েছেন, যেহেতু অ্যাবট ইন্ডিয়া এবং সুপ্রিয়া লাইফ সায়েন্স পেড মেম্বারশিপের পার্ট, তো অবভিয়াসলি পেড মেম্বার্সরা কিন্তু এক্সিট অ্যালার্ট পেয়ে যাবেন। আপনারা যদি জাস্ট এই ভিডিও দেখে যদি বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু নিজেদের মধ্যে এক্সিট আইডিয়া বা কখন কি হলে আমরা সেখান থেকে বিক্রি করব সেই প্ল্যান কিন্তু প্রিপেয়ার রাখুন। আর এর সঙ্গে যেমন বললাম যে ফার্মা, এফএমসিজি, এগ্রিকালচার, এই সমস্ত কনজাম্পশন রিলেটেড এই যে সমস্ত সেক্টর, এই সমস্ত সেগমেন্টের দিকে নজর রাখুন। এই সেগমেন্টগুলো কিন্তু আগামী দিনে ভালো পারফর্ম করতে চলেছে। আপনারা আপনার মতামত জানান যে এই ইলেকশনের রেজাল্ট এবং শেয়ার মার্কেট দিয়ে আপনার কি মনে হয় কোন জাতীয় শেয়ারগুলো ভালো পারফর্ম করতে পারে, বা ইলেকশন রেজাল্ট নিয়ে আপনার মতামত কি কমেন্ট সেকশনে জানান। কমেন্ট কিন্তু আমি পড়ে দেখবো। আর হ্যাঁ, আগামী দিনে এই জাতীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন। আজকের মতো এই পর্যন্তই, চলুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।